মোবারকের মুখে একটা ব্যঙ্গবঙ্কিম বিকৃতি ফুটে উঠল। সে বলল, ছোট ভাইয়ের কাছে যুদ্ধে মার খেয়ে এখন নিরস্ত্রের উপর বাহাদুরি দেখাচ্ছেন। সুজার অন্তরে যে গ্লানি প্রচ্ছন্ন ছিল, যার ইঙ্গিত পর্যন্ত করতে ওমরাহেরা সাহস করতেন না, সেটাই যেন শ্লেষে চাবুক হয়ে তার মুখে পড়ল। আর তার দিকবিদিক জ্ঞান রইল না। উন্মত্ত রোষে তরবারি বের করে তিনি মোবারকের দিকে ঘোড়া চালালেন। গোস্তাখ, বদ, আজ তোর শেষ দিন। মোবারকের গলদেশে তরবারির ফলা বসে গেল। সে বানিশপত্তি না করে মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্ত আগে মোবারক যা ভাবছিল, অতি তুচ্ছ কারণে অকস্মাৎ সেটাই ঘটে গেল। বাংলা এবং বিশ্ব সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনা নিয়ে স্বরচিত গল্পের ভাণ্ডার হল ঘাসফুলের ইতিকথা। আজ আপনাদের জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী তখ্ত মুবারক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। বাঙালির পাঠক মহলে তার লেখা বিখ্যাত গল্প উপন্যাস ব্যোমকেশের দ্বারা তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যদিও ব্যোমকেশ কাহিনী ছাড়াও তিনি রচনা করেছেন অসামান্য কিছু ঐতিহাসিক উপন্যাস, অজস্র ছোট গল্প এবং চিত্রনাট্য। আজকে আমাদের বিশেষ নিবেদন তখ্ত মুবারক। মুর্শিদাবাদের প্রাচীন রাজপ্রাসাদের অনাবৃত চত্বরে বহুদিন ধরে একখানি রাজ সিংহাসন পড়ে থাকত। তার নাম তখ্ত মুবারক, মঙ্গলময় সিংহাসন। অতি সাধারণ প্রস্তরে নির্মিত অনতিবৃহৎ সিংহাসন। বোধ করি 150 বছর এমনই অনাদরে অবহেলায় পড়েছিল যে বণিক সম্প্রদায়ের তুলাদণ্ড সহসা একদিন রাজদণ্ডে পরিণত হয়েছিল। তারা সুড়ঙ্গপথের অন্ধকারে আপন সিংহাসন নিয়ে এসেছিলেন, কিন্তু তারা এই পুরাতন সিংহাসন ব্যবহার করেননি। তখ্ত মুবারকের শেষ উপবেশন করেছিলেন প্রভুদ্রোহী বিশ্বাসঘাতক মীর জাফর। পরবর্তীকালে লর্ড কার্জন প্রত্ন রক্ষায় তৎপর হয়ে এই সিংহাসন কলকাতায় অনায়ন করেন। পরে সেটি ভিক্টোরিয়া মেমোরিয়ালে রক্ষিত হয়। তখ্ত মুবারক, মঙ্গলময় সিংহাসন। কথিত আছে এখনও গ্রীষ্মকালে এই সিংহাসনের পাষাণগাত্র বেয়ে রক্তবর্ণ শ্বেত ঝরতে থাকে, যেন বিন্দু বিন্দু রক্ত খরিত হচ্ছে। সেকালে মুর্শিদাবাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ছিল, বাদশাহীর অতীত গৌরব গরিমা স্মরণ করে তখ্ত মুবারক শোণিতাশ্রু বিসর্জন করে, কিন্তু তা ভ্রান্ত বিশ্বাস। তখ্ত মুবারকের শোণিত ক্ষরণের ইতিকথা আরও নৃগূঢ়, আরও মর্মান্তিক। তখ্ত মুবারকের মতো এমন অভিশপ্ত সিংহাসন বোধ করি পৃথিবীতে আর নেই। সুবা বিহারের অন্তর্ভুক্ত মুঙ্গের শহরে এই সিংহাসন নির্মিত হয়েছিল। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সুলতান সুজা আদেশ দিয়ে সেটি নির্মাণ করিয়েছিলেন। জন্মক্ষণ থেকেই অভিশাপের কালকূট যে এই সিংহাসনের প্রত্যেক প্রস্তরখণ্ডটি নিষিক্ত করে রেখেছে, সুজা তা জানতেন না, বোধহয় শেষ পর্যন্ত বুঝতে পারেননি। এই বিশেষত্বহীন স্থূল কারুকার্যখচিত সিংহাসনটির প্রতি তার অহেতুক মোহ জন্মেছিল। তখন শাহজাহানের রাজত্ব শেষে ভ্রাতৃযুদ্ধ আরম্ভ হয়েছে। ঔরঙ্গজেবের নিকট
পরাভূত হয়ে সুলতান সুজা পলায়নের পথে কিছুকাল মুঙ্গেরে অবস্থান করেছিলেন। তারপর ঔরঙ্গজেবের সেনাপতি মির্জুমুল্লার তাড়া খেয়ে সেখান থেকে রাজমহলে পলায়ন করেন। তখ্ত মুবারক তার সঙ্গে ছিল, কিন্তু রাজমহলেও বেশি দিন থাকা গেল না। তিনি সিংহাসন নিয়ে ঢাকায় গেলেন। মির্জুমুল্লা যখন তার পশ্চাধাবন করে ঢাকায় উপস্থিত হলেন, তখন সুজার শোচনীয় অবস্থা। তিনি তখ্ত মুবারক ঢাকায় ফেলে আরাকানে পলায়ন করলেন। অতঃপরও যে রক্ত কলুষিত সখাত সলিলে তার সমাধি হল, তার বহু কিংবদন্তি আছে, কিন্তু জীবিত লোকে আর তাকে দেখা যায়নি। শাহেনশাহ বাদশার পুত্র এবং ময়ূর সিংহাসনের উমেদার সুজার ইতিবৃত্ত এইখানেই শেষ। তবে অভিশাপ কিন্তু এখনই শেষ হলো না। পরিত্যক্ত সিংহাসন মির্জুমুল্লার কবলে আসলো। মির্জুমুল্লা অন্তরে অন্তরে দুরন্ত উচ্চাভিলাষী ছিলেন। সুবা বাংলার সিংহাসনের উপর তাহার লোভ ছিল। তখ্ত মুবারক হাতে পেয়ে তার লোভ আরও বাড়ল, কিন্তু ঔরঙ্গজেবকে তিনি জমের মতো ভয় করতেন। একদিন গোপনে নিজ শিবিরে তখ্ত মুবারকের উপর মসলন্ত পেতে বসলেন এবং আলবোলায় অম্বুরি তামাক সেবন করতে করতে প্রভুদ্রোহিতার স্বপ্ন দেখলেন। ইহার কিছুদিন পরে অকস্মাৎ তার মৃত্যু হল। অতঃপরও তখ্ত মুবারক কি করে ঢাকা থেকে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসলো, তার কোনো ইতিহাস নেই। নবাবী আমলে মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজা খাঁ এই সিংহাসনে বসেছিলেন। কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হল। তার পুত্র সরফরাজ সিংহাসনে অধিরূঢ় হলেন। সরফরাজকেও বেশি দিন রাজ্য ভোগ করতে হয়নি। গিরিয়ার প্রান্তরে বিদ্রোহী ভৃত্য আলীবর্দীর সহিত যুদ্ধে তিনি নিহত হলেন এবং আলীবর্দী শূন্য সিংহাসন দখল করলেন। আলীবর্দীর পালা শেষ হলে আসলেন সিরাজউদ্দৌলা। তারপর মির্জাফরও এই সিংহাসনে বসেছিলেন। তারপর জবনিকা পতন হল। তখ্ত মুবারকের রক্তক্ষরণ শোকাশ্রু নয়। তার মূল উৎস অন্বেষণ করতে হলে তখ্ত মুবারকের রচয়িতা মুঙ্গের নিবাসী খাজা নজর বোখারি নামক জনৈক প্রস্তর শিল্পীর জীবন কাহিনী অনুসন্ধান করতে হয়। কে ছিল এই খাজা নজর বোখারি? তখ্ত মুবারকের গায়ে পারস্য ভাষায় নিম্নোক্ত কথাগুলি খোদিত আছে। এই পরম মঙ্গলময় তখ্ত মুবারক সুবা বিহারের মুঙ্গের শহরে 1052 সালের 27শে শাওন তারিখে দাসানুদাস খাজা নজর বোখারি কর্তৃক নির্মিত হয়েছিল। এই পরম মঙ্গলাস্পদ তখ্ত মুবারকের প্রত্যেকটি প্রস্তরখণ্ডে শিল্পী খাজা নজর বোখারি তার পিতৃ হৃদয়ের জ্বলন্ত রক্তাক্ত অভিশাপ ঢেলে দিয়েছিল। যতদিন সিংহাসনের অস্তিত্ব থাকবে, ততদিন এই অভিশাপের বিষক্রিয়া শান্ত হবে না। শুধু সুলতান সুজার বিরুদ্ধে নয়, এই অভিশাপ গর্বান্ধ উচ্ছৃঙ্খল রাজশক্তির বিরুদ্ধে, মানুষের মনুষ্যত্বকে যারা শক্তির দর্পে অপমান করে তাদের বিরুদ্ধে। তাই বোধহয় তার ক্রিয়া এখনো শেষ হয়নি। মুঙ্গেরে উত্তর বাহিনী গঙ্গা প্রাচীন কেল্লার কোল দিয়ে বয়ে গেছে। আজ থেকে 300 বছর আগেকার কথা, কিন্তু তখনই মুঙ্গেরের কেল্লা পুরাতন বলেও পরিগণিত হতো। তারও শতাধিক বর্ষ পূর্বে লোদি বংশের এক নরপতি বিহার পুনরুদ্ধার করতে এসে মুঙ্গেরে পদার্পণ করেছিলেন। তখনই এই কেল্লা দণ্ডায়মান ছিল।
কোন শরণাতীত যুগে কার দ্বারা এই দুর্গ নির্মিত হয়েছিল কেউ জানে না। হিন্দুরা বলতো জরাসন্ধের দুর্গ। মুঘল বাদশাহীর আমলে মুঙ্গের শহরের বিশেষ প্রাধান্য ছিল না। ইতিহাসের পাকা সড়ক থেকে শহরটি দূরে পড়ে গিয়েছিল। যে সময়ের কথা, সে সময়ে একজন মুঘল ফৌজদার কিছু সৈন্য সিপাহী নিয়ে এই দুর্গে বাস করতেন বটে, কিন্তু দীর্ঘ শান্তির যুগে দুর্গটিকে যত্নে রাখবার কোনো সামরিক প্রয়োজন কেউ অনুভব করেনি। প্রাকারের পাথর খসে পড়েছিল, চারিদিকের পরিখা প্রায় ভরাট হয়ে গিয়েছিল। দুর্গের পূর্ব, দক্ষিণ ও উত্তরে 3টি দ্বার, 3টি সেতু পরিখার উপর দিয়ে বহির্ভূমির সঙ্গে দুর্গের সংযোগ রক্ষা করেছে। পরিখা পারাপারে দুর্গকে বেষ্টন করে অর্ধচন্দ্রাকার শহর। শহরের মধ্যবিত্ত শ্রেণীর হিন্দু ও মুসলমানের বাস। হিন্দুরা প্রাতঃকালে উঠে গঙ্গা স্নান করত, তারপর ঘৃত, তিসি ও তেজারতির ব্যবসা করত। মুসলমানেরা প্রতি শুক্রবারে দুর্গ মধ্যস্থ পীর সানফা নামক পীরের দরগায় শিরনি চড়াত। তাদের জীবনযাত্রায় অধিক বৈচিত্র্য ছিল না। একদিন ফাল্গুন মাসের মধ্যাহ্নে কেল্লার দক্ষিণ দরজার বাইরে পরিখার অগভীর খাদ, যেখানে গঙ্গার স্রোতের সাথে মিলেছে, সেইখানে বসে একটি যুবক মাছ ধরছিল। অনেকগুলি নামগোত্রহীন গাছ হলুদ বর্ণ ফুলের ঝালর ঝুলিয়ে স্থানটিকে আলো করে রেখেছে। সম্মুখে বিপুল বিস্তার গঙ্গার বুকে 2-1টি চর জাগতে আরম্ভ করেছে। এই সময় প্রায় প্রত্যহ দ্বিপ্রহরে পশ্চিম থেকে বাতাস ওঠে, চরের বালু উড়িয়ে আকাশ কুজ্ঝটিকাচ্ছন্ন হয়ে যায়। গৃহবাসী মানুষ ঝাড়খা বন্ধ করে ঘরের অন্ধকারে আশ্রয় নেয়। কেবল বহিঃপ্রকৃতির কবষ্ণ শূন্যতায় বসন্তের বিদায় বার্তাবহ পাখি গাছের বিরল পত্রান্তরাল থেকে ক্লান্ত স্তিমিত কণ্ঠে ডেকে ওঠে। আজও পাখি থেকে থেকে ডাকছিল। হলুদ বর্ণ ফুলের ভারে অবনম্র একটি নামহীন গাছ গঙ্গার স্রোতের উপর ঝুঁকে পড়ে যেন দর্পণে নিজের প্রতিবিম্ব দেখার চেষ্টা করছিল। চারিদিক নির্জন, আকাশে বালু উড়ছে। পিছনে ভীমকান্তি দুর্গের উত্তুঙ্গ প্রাকার বহু ঊর্ধ্বে মাথা তুলেছে। এইরূপ পরিবেশের মধ্যে ওই পীত পুষ্পিত গাছের ছায়ায় বসে যুবকটি নিবিষ্ট মনে ছিপ দিয়ে মাছ ধরছিল। যুবকের নাম মোবারক। সে কান্তিমান পুরুষ। বলিষ্ঠ চেহারায় একটি উচ্চ আভিজাত্যের ছাপ আছে। তার বয়স বড় জোর 20-21। গায়ের বর্ণ পাকা খরমুজার মতো। ঈষৎ গোঁফের রেখা ও চিবুকের উপর কঞ্চিত শত্রুর আভাস তার মুখে একটি তীক্ষ্ণ মাধুর্য এনে দিয়েছিল। তার উপর চোখে সুরমা, পরিধানে ঢিলা পায়জামা ও ঢিলা আস্তিনের ফেন শুভ্র মলমলি কুর্তা। মেয়েদের তো কথাই নেই, পুরুষরাও মোবারককে একবার দেখলে ঘাড় ফিরিয়ে আবার তাকাতো। মোবারক মাছ ধরতে ভালোবাসে, মাছ ধরা তার নেশা। তবু আজ যে এই বালুকা বিকীর্ণ মধ্যাহ্নে সে ঘরের আকর্ষণ উপেক্ষা করে মাছ ধরতে এসেছে, তার অন্য কারণও ছিল। পরিবানুর সহিত তার বাজি হয়েছিল। পরিবানু মোবারকের বধূ, নববধূও বলা চলে, কারণ বিবাহ যদিও কয়েক বছর আগে হয়েছে, মিলন হয়েছে সম্প্রতি। পরীর বয়স 17 বছর। রূপে সে মোবারকের যোগ্য বধূ, অনিন্দ সুন্দরী। বাদশাহের হারেমেও এমন সুন্দরী দেখা যায় না। মাত্র 6 মাস তারা একত্র ঘর করছে।
নব অনুরাগের মদবিহলতায় দুজনেই ডুবে আছে। পরিবাণু তামাশা করে বলেছিল, বলি ভারী তো রোজ রোজ তালাওতে মাছ ধরো, দরিয়ায় মাছ ধরতে পারো যদি, তবে বুঝবো বাহাদুরি। মোবারক বলেছিল, কেন, দরিয়ায় মাছ ধরা এমন কি শক্ত কাজ? শক্ত নয় বলছো? ধরেছো কোনোদিন? হ্যাঁ, যখন ইচ্ছে তখনই ধরতে পারি। মরণ, তা ধরো না দেখি কেমন পারো। এই শোনো, পুকুরের পোষা মাছ না সবাই ধরতে পারে, গঙ্গার মাছ ধরা অত সহজ নয় বাপু। বেশ, তবে রাখো বাজি। বাজি। মোবারক ওড়না ধরে পরীকে কাছে টেনে নিয়েছিল। কানে কানে বাজির শর্ত স্থির হয়েছিল। শর্ত বড়ই মধুর। অতঃপর মোবারক ছিপ এবং আনুষাঙ্গিক উপকরণ নিয়ে মহোৎসবে দরিয়ায় মাছ ধরতে বেরিয়েছিল। মাছ কিন্তু ধরা দেয়নি, একটি পুঁটি মাছও না। জবের ছাতু, পিঁপড়ার ডিম, পনির প্রভৃতি মুখরোচক টোপ দিয়েও গঙ্গার মাছকে প্রলুব্ধ করা যায়নি। দীর্ঘকাল ছিপ হাতে বসে থাকায় মোবারক বিরক্ত হয়ে উঠেছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। গাছের ছায়া গাছের তলা থেকে সরে যাচ্ছে। অন্য দিন হলে মোবারক বাড়ি ফিরে যেত, কিন্তু আজ এত শীঘ্র শূন্য হাতে বাড়ি ফিরলে পরি হাসবে। সে বড় লজ্জা। মোবারক বড়শির টোপ বদলে বড়শি জলে ফেলল এবং দৃঢ় মনোযোগের সাথে ফতনার দিকে তাকিয়ে বসিয়ে রইল। গাছের উপর থেকে একটি পাখি বিরল স্বরে বলল। মোবারকের অধর কোণে চকিত হাসি ফুটে উঠল। সে উপর দিকে চোখ তুলে মনে মনে বলল, সাবাস পাখি, তুই জানলে কি করে? এই সময় গঙ্গার দিক থেকে দুরাগত তুর্য ও নাকাড়ার আওয়াজ ভেসে আসতেই মোবারক চমকে সেদিকে চাইল। গঙ্গার কুঞ্চিত জলের উপর সূর্যের আলো ঝলমল করছে। দূরে দক্ষিণ দিকে অসংখ্য নৌকার পাল দেখা দিয়েছে। বোধহয় 200 রণতরী। ওই তরী পুঞ্জের ভিতর থেকে গভীর রণবাদ্য নিঃসনিত হচ্ছে। স্রোতের মুখে অনুকূল পবনে তরণীগুলি রাজহংসের মতো ভেসে আসছে। মোবারক লক্ষ্য করল তরণীব্যূহের মাঝখানে চক্রবাকের মতো স্বর্ণবর্ণ একটি পাল রয়েছে। সেকালে সম্রাট ছাড়া আর কেউ রক্তবর্ণ শিবির কিংবা নৌকার পাল ব্যবহার করবার অধিকারী ছিলেন না। কিন্তু সম্রাট পথলিঙ্গুরা নিজ নিজ গৌরব গরিমা বাড়াবার জন্য পূর্বাহ্নেই এই রাজকীয় প্রতীক ধারণ করতেন। মোবারকের বুঝতে বিলম্ব হলো না কে আসছে। সে অস্ফুট স্বরে বলল, এই রে, সুলতান সুজা মনে হয় আবার ফিরে এলো। কয়েক মাস পূর্বে শাহজাহানের মৃত্যুর জনরব শুনে সুলতান সুজা এই মুঙ্গের শহর থেকে মহা ধুমধামের সহিত পাল উড়িয়ে আগ্রা যাত্রা করেছিলেন। যে ঘাটে নৌবহর সাজিয়ে তিনি যাত্রা করেছিলেন তার নাম দিয়েছিলেন সুজাই ঘাট। এখন খাজুয়া যুদ্ধে কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবের হাতে পরাজিত হয়ে তিনি আবার সুজাই ঘাটে ফিরে আসছেন। মোবারক অবশ্য যুদ্ধে পরাজয়ের খবর জানত না, কিন্তু মুঙ্গেরের মতো ক্ষুদ্র শহরে সাম্রাজ্য গৃহ যুবরাজ ও বিপুল সৈন্যবাহিনীর শুভাগমন হলে সাধারণ নাগরিকের মনে সুখ থাকে না। সৈন্যদল যতই শান্ত সুবোধ হোক, অসামরিক জনমণ্ডলীর নিগ্রহ ঘটেই থাকে। গতবারেও ঘটেছিল, এবারও নিশ্চয়ই ঘটবে। তাই মোবারক মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠল। দুর্গ মধ্যেও নৌবহরের আগমন লক্ষিত হয়েছিল। ফৌজদার মহাশয় চঞ্চল হয়ে উঠেছিলেন। তিনি শান্তিপ্রিয় পৌঢ় ব্যক্তি। শাহজাহানের নিরুপদ্রব দীর্ঘ রাজত্বকালে
নিশ্চিন্তে ফৌজদারি ভোগ করে তিনি কিছু অলস ও অকর্মণ্য হয়ে পড়েছিলেন। রাজ দরবারের সমস্ত খবরও তার কাছে পৌঁছাতো না। ভাইয়ে ভাইয়ে সিংহাসন নিয়ে লড়াই বেঁধেছে এইটুকুই তিনি জানতেন। কয়েক মাস পূর্বে সুজা আগ্রার পথে যাত্রা করলে তিনি বেশ উৎফুল্ল হয়ে উঠেছিলেন। হয়তো আশা করেছিলেন তত্ত্ব তাউস সুজারই কবলে আসবে, তাই তাকে আবার ফিরে আসতে দেখে তিনি বিব্রত হয়ে পড়লেন। যা হোক, সুলতান সুজাকে অমান্য করা চলে না। সিংহাসন পান বা না পান, তিনি শাহজাদা। উপরন্তু তার সঙ্গে অনেক সৈন্য সিপাহী রয়েছে। দুর্গের দক্ষিণ দ্বার থেকে সুজাইঘাট মাত্র 200 গজ দূরে। ফৌজদার মহাশয় কয়েকজন ঘোড়সওয়ার নিয়ে ঘাটে সুজার অভ্যর্থনা করতে গেলেন। দেখতে দেখতে নৌবহর এসে পড়ল। মোবারক যেখানে মাছ ধরতে বসেছিল সেখান থেকে বাঁ দিকে ঘাড় ফেরালেই সুজাইঘাট দেখা যায়। ঘাটটি আয়তনে ছোট, সব নৌকা ঘাটে ভিড়তে পারল না। ঘাটের দুই পাশে কিনারায় নোঙর ফেলতে লাগলো। চারিদিকে চেঁচামেচি, হুড়াহুড়ি, মাঝি মোল্লার গালাগালি, গঙ্গার তীরে দুর্গের গোল পর্যন্ত তোলপাড় হয়ে উঠল। মোবারক দেখল এখানে মাছ ধরার চেষ্টা বৃথা। সে ছিপ গুটিয়ে বাড়ি চলল। বিরক্তির মধ্যেও তার মনে এইটুকু সান্ত্বনা জাগতে লাগলো, পরিবানুর কাছে কৈফিয়ত দেওয়ার মতো একটা ছুতো পাওয়া গেছে। কেল্লার পূর্বদ্বার থেকে যে রাজপথ আরম্ভ হয়েছে সেটি শহরকে দুই সমানভাবে বিভক্ত করে বাংলার রাজধানী রাজমহলের দিকে গেছে। এই পথের দুই পাশে দুর্গমুখ হতে প্রায় অর্ধক্রোশ পর্যন্ত গিয়ে ক্রমে গৃহবিরল হতে হতে অবশেষে নিরবিচ্ছিন্ন মাঠ ময়দানে পরিণত হয়েছে। এইখানে নগর সীমান্তে একটি ক্ষুদ্র চটি আছে। চটির নাম পুরব সারাই। পূর্ব থেকে সমাগত যাত্রীদল এই চটিতে রাত্রির মতো আশ্রয় পায়, পরদিন শহরে প্রবেশ করে। চটির থেকে কিছু দূরে একটি পাকা বাড়ি, সেটা মোবারকের পিতৃভবন। কাছাকাছি অন্য কোনো গৃহ নেই। বাড়িটি রাজপথের ধারে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে। আকারে ক্ষুদ্র হলেও তার যেন একটু আভিজাত্যের অভিমান আছে। পূরব সারাই চটি ও তার আশেপাশের 2-4টি দিনমূর্তি গৃহ দেখা যায়। সেগুলি যেন ওই বাড়িখানি থেকে সসম্ভ্রমে দূরে দূরে দাঁড়িয়ে আছে। চুনকাম করা সুশ্রী বাড়ি। সম্মুখের বারান্দা জাফরি কাটা পাথরের অনুচ্চ আলিশা দিয়ে ঘেরা। বাড়ি এবং পথের মধ্যস্থলে খানিকটা মুক্ত অঙ্গন। সেখানে নানা আকৃতি ছোট বড় পাথরের পাটা পড়ে আছে। আশেপাশে একটি খাপড়া ছাওয়া ক্ষুদ্র চালা। চালার ভিতরেও নানা আকৃতির পাথর রয়েছে, কিন্তু সেগুলি বাটালির ঘায়ে রূপ পরিগ্রহ করতে আরম্ভ করেছে। তা থেকে অনুমান হয় গৃহস্বামী একজন প্রস্তর শিল্পী। প্রস্তর শিল্পী গৃহস্বামীর নাম খাজা নজর বুখারি। ইনি মোবারকের পিতা। বয়স 45 পার হয়নি। দেহ এখনও দৃঢ় ও কর্মপটু, কিন্তু এই বয়সেই তার মুখমণ্ডল থেকে যৌবনের উন্মাদনা সম্পূর্ণ তিরোহিত হয়ে গিয়েছে। সুন্দর পৌরুষ বলিষ্ঠ অবয়বে জরার চিহ্ন মাত্র নেই। তবু মনে হয় তিনি বৃদ্ধত্বের নিষ্কাম তৃপ্তিলোকের সন্ধান পেয়েছেন। যারা স্থূল ইন্দ্রিয় সুখ ও ভোগলিপ্সা কাটিয়ে উঠতে পেরেছে তাদের মুখেই এমন সৌম্য জ্যোতি দেখতে পাওয়া যায়। খাজা নজর বুখারি ধনী ব্যক্তি নয়, প্রস্তর শিল্প তার জীবিকা। যারা নতুন গৃহ নির্মাণ করে তারা তাকে দিয়ে পাথরের স্তম্ভ, খিলান, জাফরি প্রভৃতি তৈয়ার করে নেয়। তবু শহরের ইতর ভদ্র সকলেই তার চরিত্রগুণে এবং পূর্ব ইতিহাস স্মরণ করে তাকে সম্ভ্রম করে চলে। সবার কাছে তিনি মিয়া সাহেব নামে পরিচিত।
এইখানে খাজা নজরের পূর্ব কথা সংক্ষেপে ব্যক্ত করা প্রয়োজন। খাজা নজরের পিতা বোখরা থেকে হিন্দুস্থানে এসেছিলেন। সে সময় দিল্লির দরবারে গুণের আদর ছিল। দেশ দেশান্তর থেকে জ্ঞানী গুণী এসে বাদশাহের অনুগ্রহ লাভ করতেন। বোখারা একে পর্বতবন্ধু দরিদ্র দেশ, উপরন্তু তখন পারস্যের অধীন। সেখানে ভাগ্যোন্নতির আশা নেই দেখে খাজা নজরের পিতা বালকপুত্র সমবি ব্যবহারে দিল্লি উপনীত হলেন। তিনি পরম সুপুরুষ ছিলেন, উত্তম যোদ্ধা বলেও তার খ্যাতি ছিল। শীঘ্রই তিনি শাহজাহানের নজরে পড়লেন। তারপর একদিন মুঙ্গেরের ফৌজদার পদের সনদ পেয়ে বিহার প্রান্তের এই প্রাচীন দুর্গে এসে অধিষ্ঠিত হলেন। এটি শাহজাহানের রাজত্বকালের গোড়ার দিকের কথা। তারপর 10 বছর নিরুপদ্রবে কেটে গেল। বিশাল সাম্রাজ্যের একপাশে যুদ্ধ বিগ্রহের হাঙ্গামা নেই, তাই ফৌজদার নিজের শৌর্য বীর্য দেখে আর অধিক পদোন্নতির সুযোগ পেলেন না। তিনি ফৌজদারি রয়ে গেলেন। ইতিমধ্যে এক সৈয়দ বংশীয়া কন্যার সাথে খাজা নজরের বিবাহ হল। খাজা নজর তখন ভাবপ্রবণ কল্পনাবিলাসী যুবক। তিনি পারসিক ভাষায় শায়ের ছিলেন। ভাস্কর্য এবং স্থপতি শিল্পের উপরেও তার গাঢ় অনুরাগ জন্মেছিল। পিতৃ সৌভাগ্যের ছায়াতলে বসে তিনি পরম নিশ্চিন্ত মনে শিল্পকলার চর্চা করতে লাগলেন। যোদ্ধার তরবারির পরিবর্তে ভাস্কর্যের ছেনি ও বাটালি তার অস্ত্র হয়ে দাঁড়ালো। কিন্তু এই নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনযাত্রা তার রইল না। মোবারক জন্মানোর কিছুদিন পর সহসা একদিন খাজা নজরের জীবনযাত্রা ওলট পালট হয়ে গেল। ফৌজদার অশ্বপৃষ্ঠ থেকে পড়ে অকস্মাৎ মৃত্যু মুখে পতিত হলেন। খাজা নজরের সুখের দিন ফুরালো। হিন্দুস্তানের অধীশ্বর শাহেনশাহ বাদশাহ শাহজাহান ব্যাহত বিলাসী ও বহুব্যয়ী প্রতীয়মান হলেও অন্তরে কৃপণ ছিলেন। এই জন্যই বোধ করি তিনি বহু ধনরত্ন সঞ্চয় করে তাজমহল এবং ময়ূর সিংহাসন নির্মাণ করে যেতে পেরেছিলেন। তার রাজত্বকালে নিয়ম ছিল, কোনো ওমরাহ বা রাজকর্মচারীর মৃত্যু হলে মৃতের সঞ্চিত ধনসম্পত্তি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত হতো। অমির ওমরাহরা এই ব্যবস্থার মনে মনে সন্তুষ্ট ছিলেন না। সকলেই ধনরত্ন লুকিয়ে রাখতেন কিংবা মৃত্যুর পূর্বেই ওয়ারিসদের মধ্যে চুপি চুপি বন্টন করে দিতেন। গল্প আছে, এক ওমরাহ দীর্ঘকাল রাজ সরকারের কার্য করে বহু ধন সঞ্চয় করেছিলেন। বৃদ্ধ ওমরাহের মৃত্যু হলে শাহজাহান তার সম্পত্তি বাজেয়াপ্ত করবার জন্য রাজপুরুষদের পাঠিয়েছিলেন। ওমরাহের বাড়িতে কিন্তু একটি তালাবন্ধ সিন্ধুক ব্যতীত আর কিছুই পাওয়া গেল না। রাজপুরুষেরা সিন্ধুক শাহজাহানের সম্মুখে উপস্থিত করল। শাহজাহান তালা ভেঙে দেখলেন সিন্ধুকের মধ্যে কেবল ছেঁড়া জুতা ভরা রয়েছে। সম্রাট লজ্জা পেয়েছিলেন, কিন্তু তার স্বভাব পরিবর্তিত হয়নি। ফৌজদারের বেলায় নিয়মের ব্যতিক্রম হলো না। তিনি যা কিছু সঞ্চয় করেছিলেন পাটনার থেকে সুবেদারের লোক এসে তুলে নিয়ে গেল। দুর্গে নূতন ফৌজদার আসলো। খাজা নজর রিস্ত হস্তে পথে দাঁড়ালেন। যার রণশিক্ষা নেই সে কোন কাজই বা করবে। শেষ পর্যন্ত শিল্পবিদ্যাই তার জীবিকা হয়ে দাঁড়ালো। ঘরানা ঘরের সন্তান অবস্থা বিপাকে দুর্দশায় পতিত হয়েছেন, তাই শহরের গণ্যমান্য সকলেই তাকে সাধ্যমতো সাহায্য করল। গত 20 বছরে খাজা নজরের অবস্থা কিছু সচ্ছল হয়েছে। তিনি এখন সাধারণ গৃহস্থ। শহরের প্রান্তে ক্ষুদ্র বাড়ি করেছেন।
সুখে দুঃখে জীবন চলছে। পত্নীর মৃত্যু হয়েছে, মোবারকের বিবাহ হয়েছে। খাজা নজরের জীবনে বড় বেশি উচ্চাশা নেই, কেবল একটি আকাঙ্ক্ষা অহরহ তার অন্তরে জেগে থাকে। মোবারক বড় হয়ে উঠেছে, এইবার একদিন তাকে দিল্লি পাঠাবেন। মোবারক বাদশাহের কাছ থেকে আবার ফৌজদারি সনদ নিয়ে আসবে। মোবারকের বালককাল থেকে খাজা নজর তাকে সৎ শিক্ষা দিয়েছেন, কুসঙ্গ থেকে সযত্নে দূরে রেখেছেন। আরবি ও পার্সি ভাষায় সে পারদর্শী হয়ে উঠেছে। যুদ্ধবিদ্যায় যদিও তার বিশেষ রুচি নেই, সেও তার পিতার মতোই কল্পনাপ্রবণ। তবু তাকে যথারীতি অস্ত্রবিদ্যা শেখানো হয়েছে। তার উপর অমন সুন্দর চেহারা, সে যদি একবার বাদশাহের সিংহাসন তলে গিয়ে দাঁড়াতে পারে, বাদশাহ তার আশা পূর্ণ না করতে পারবেন না। এই আকাঙ্ক্ষা বুকে নিয়ে খাজা নজর পুত্রকে বড় করে তুলেছেন। তাছাড়া তার জীবনে অন্য কামনা নেই। মোবারকের 20 বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি তার দিল্লি গমনের উদ্যোগ আয়োজন আরম্ভ করেছিলেন, কিন্তু সহসা বাদশাহের পীড়া ও ভাতৃযুদ্ধের সংবাদ এসে চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মোবারকের দিল্লি গমন আপাতত স্থগিত আছে। সেদিন অপরাহ্নে মোবারক রিক্ত হস্তে গঙ্গা তীর থেকে বাড়ি ফিরে দেখল তার পিতা কারখানার চালার সম্মুখে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছেন। শহরের ধনী বেনিয়া দুনিচন্দ্রের পুত্রের বড় অসুখ। সে মিয়া সাহেবের কাছে মন্ত্র পড়া জল নিতে এসেছে। মিয়া সাহেবের জল পড়ার ভারী গুণ, কখনো ব্যর্থ হয় না। তিনি মন্ত্রপুত জলের বাটি দুনিচন্দ্রের হাতে দিয়ে বললেন, যাও, ছেলের আরাম হলে পীর সনফার দরগায় একটু শেরনি চড়িও। বলে দুনিচন্দ্রকে বিদায় দিলেন। মোবারক এই ফাঁকে অলক্ষিতে গৃহে প্রবেশের চেষ্টা করছিল। খাজা নজর ডাকলেন, মোবারক। মোবারক ফিরে এসে পিতার সম্মুখে দাঁড়ালো। তিনি স্নিগ্ধ চোখে একবার তার মুখের পানে চাইলেন। রৌদ্রে ধুলায় মোবারকের মুখখানি আরক্ত হয়েছে, তা লক্ষ্য করলেও সে কথা উল্লেখ না করেই বললেন, কিছু খবর শুনলে? শহরে নাকি আবার ফৌজ এসেছে। মোবারক বলল, হ্যাঁ, সুলতান সুজা মনে হয় আবার ফিরে এসেছে। খাজা নজর একটু বিমনাভাবে আকাশের পানে চাইলেন, কিন্তু তিনি আর কোনো প্রশ্ন না করে কারখানার চালার ভিতর প্রবেশ করলেন। চালার ভিতর থেকে তার অন্যমনস্ক কণ্ঠস্বর, তুমি যাও, স্নান করো গিয়ে। মোবারক তখন বাড়িতে প্রবেশ করল। প্রবেশ করার পূর্বেই দেখতে পেল দ্বারের আড়ালে পরী দাঁড়িয়ে আছে। তার অপূর্ব সুন্দর চোখ দুটিতে দুষ্টামি ভরা এবং মুখে মৃদু হাসি। মোবারকও হেসে ফেলল। পরী আজ কোনো ছলছুতা মানবে না, বাজির পণ পুরো মাত্রায় আদায় করে নেবে। সুলতান সুজার নৌবহর গঙ্গার স্রোত বয়ে এসেছিল। তার স্থলসৈন্য পিয়াদা সাওয়ার গঙ্গার তীর ধরে অগ্রসর হচ্ছিল। নৌকায় স্বয়ং সুজা ছিলেন। তার অগণিত নারীপূর্ণ হারেম ছিল, আর ছিল বড় বড় কামান, গোলা, বারুদ। যে কয়জন আমির এখনো তার সংসর্গ ত্যাগ করেনি, তারাও নৌকায় ছিল। মুঙ্গেরে অবতীর্ণ হয়ে সুজা কেল্লার মধ্যে ফৌজদারের বাসভবনে অধিষ্ঠিত হলেন। দুর্গের পশ্চিম ভাগে উচ্চভূমির উপর প্রতিষ্ঠিত দুইটি বড় বড় মহল। একটিতে সুজার হারেম রইল, অপরটি তার দরবার ও মন্ত্রণা গৃহে পরিণত হল।
সুজার প্রধান উজির আলীবর্দী খাঁর জন্য উৎকৃষ্ট বাসভবন নির্দিষ্ট হল। আলীবর্দী খাঁ সুজার অতিশয় প্রিয় পাত্র ছিলেন। সুজা আদর করে তাকে খান ভাই বলে ডাকতেন। তিনি করণচূড়া নামক কেল্লার উত্তর ভাগের একটি সুন্দর শৈলগৃহ অধিকার করলেন। সৈন্যদল মাঠে ময়দানে তাম্বু ফেলল এবং কিছুজন নৌকায় রইল। মুঙ্গেরে পৌঁছে সুলতান সুজা একদণ্ড বৃথা কালক্ষয় করলেন না। প্রবল উৎসাহে দুর্গ সংস্কার আরম্ভ করে দিলেন। পাটনা থেকে আসবার পথে তিনি স্থির করেছিলেন মুঙ্গেরের দুর্ধর্ষ দুর্গেই তার শক্তির কেন্দ্র রচনা করবেন। যদিও রাজমহল তার রাজধানী, তবু রাজমহল আগ্রার থেকে অনেক দূর, মুঙ্গের অপেক্ষাকৃত কাছে। যার দৃষ্টি ময়ূর সিংহাসনের উপর নিবদ্ধ, তার পক্ষে রাজমহল বা ঢাকা অপেক্ষা মুঙ্গেরে ঘাঁটি তৈরি করার ইচ্ছাই স্বাভাবিক। সুজার আদেশে ও তত্ত্বাবধানে কেল্লার প্রাকারের মেরামত হতে লাগল। পরিখা আরও গভীরভাবে খনন করে গঙ্গার ধারার মতো তার নিত্য সংযোগ স্থাপনের ব্যবস্থা হল। দুর্গ প্রাকারের বুরুজের উপর বড় বড় কামান বসল। সুজা অশ্বপৃষ্ঠের চারিদিকের বিপুল কর্মতৎপরতা তদারক করে বেড়াতে লাগলেন। সুজার সঙ্গী সাথীরা তার এই অপ্রত্যাশিত কর্মোৎসাহ দেখে বিস্মিত হলেন। যারা বুদ্ধিমান তাদের সন্দেহ দূর হল। সুজা কনিষ্ঠ ভ্রাতা ঔরঙ্গজেবকে অনুকরণ করার চেষ্টা করছেন। 41 বছর বয়সে সুজার চরিত্র সংশোধনের আর উপায় ছিল না। তিনি অসাধারণ বুদ্ধিমান ছিলেন, কিন্তু দীর্ঘকালব্যাপী বাসনা শক্তি তার বুদ্ধি ও দেহের উপর জড়তার প্রলেপ মাখিয়ে দিয়েছিল। তৈমুর বংশের রক্তে 3টি প্রধান উপাদান: বিবেকহীন উচ্চাসা, অদম্য ভোগলিপ্সা এবং কুটিল নৃশংসতা। সকল মোগল সম্রাটের মধ্যেই এই প্রবৃত্তিগুলি অল্পাধিক অনুপাতে বিদ্যমান ছিল। সুজার জীবনে ভোগলিপ্সাই প্রধান হয়ে উঠেছিল, কিন্তু তাই বলে উচ্চাসাও তার কম ছিল না। মাঝে মাঝে তা খড়ের আগুনের মতো জ্বলে উঠত। তীব্র সর্পিল বুদ্ধি জড়ত্বের খোলস ছাড়িয়ে বের হয়ে আসত, কিন্তু সেটা ক্ষণিক। ঔরঙ্গজেবের ন্যায় লৌহদৃঢ় চিত্তবল তার ছিল না। আবার তিনি আলস্যে বিলাসেও গা ভাসিয়ে দিতেন, কিন্তু মুঙ্গেরে পৌঁছে তিনি এমন বিপুল উদ্যমে কাজ আরম্ভ করে দিলেন যে 7 দিনের মধ্যে জীর্ণ দুর্গের সংস্কার শেষ হল। কেবল দুর্গ মেরামত করেই তিনি ক্ষান্ত হলেন না। শত্রু যাতে দুর্গের কাছে না আসতে পারে তার ব্যবস্থাও করলেন। জলপথে অবশ্য সুজার কোনো ভয় ছিল না, কারণ সেই সময় বাংলার অধীশ্বর সুজার ছাড়া আর কারো নৌবহর ছিল না। স্থলপথে মুঙ্গের আক্রমণের পথ পূর্ব ও দক্ষিণ থেকে, সেটিও গিরিশ্রেণীর দ্বারা পরিবেষ্টিত, কিন্তু গিরিশ্রেণীর ফাঁকে ফাঁকে সৈন্য চালনার উপযোগী রন্ধ্র আছে। সুজা এই রন্ধ্রগুলি বড় বড় বাঁধ তুলে বন্ধ করে দেওয়ার বন্দোবস্ত করলেন। সুজা সত্যি রণপণ্ডিত ছিলেন, সুতরাং মুঙ্গের কেল্লা ও পারিপার্শ্বিক ভূমি সংরক্ষণের কোনোই ত্রুটি থাকল না। হাজার হাজার মজুর লেগে গেল। পাহাড়ের ব্যবধানস্থলে উচ্চ জাঙ্গাল খাড়া হলো, তার মাথার উপর কামান বসল। সুজা ঘোড়ার পিঠে সমস্ত পরিদর্শন করে বেড়াতে লাগলেন। বন্ধু এবং উজির খান ভাই আলীবর্দী খান সর্বদা তার সঙ্গেই রইলেন। সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় সুজার মহলে দরবার বসত। দরবার অবশ্য পাকা দরবার নয়,
আদব কায়দায় কড়াকড়ি ছিল না, অনেকটা মজলিসের মতো। আলীবর্দী খাঁ, মির্জা জান বেগ প্রমুখ কয়েকজন অন্তরঙ্গ পরিষদ সেখানে বসতেন। মখমল বিছানো বৃহৎ কক্ষে বহু তৈলদ্বীপের আলোতে সিরাজি চলত, হাস্য পরিহাস চলত, কচিত মন্ত্রণা পরামর্শও হতো। রাত্রি যত গভীর হতো সুজা ততই মাতাল হয়ে পড়তেন। কিন্তু পরদিন প্রাতঃকালে আবার তিনি অশ্বপৃষ্ঠে বের হতেন। পরিষদেরা মুখ চাওয়াচাওয়ি করে ভাবতেন, এভাবে আর কতদিন চলবে? এইভাবে এক পক্ষ কাটল। একদিন সন্ধ্যার পর মজলিস বসেছিল। সুজার হাতে সিরাজির পাত্র ছিল। তিনি ফৌজদারের দিকে তাকিয়ে বললেন, কি ফৌজদার সাহেব, পাহাড়ের দিকের কাজ কেমন চলছে? ওদিকের কার্য তত্ত্বাবধানের ভার ফৌজদার মহাশয়ের উপরেই ছিল। তিনি বললেন, আগে ভালোই চলছে জাহাপনা, ঘাঁটি প্রায় তৈরি হয়েই গেছে। সুজা বললেন, বেশ, কাল তাহলে ওদিকে একবার তদারক করে আসবো। স্ফটিকের পানপাত্র নিঃশেষ করে তিনি বাঁদির হাতে ফেরত দিলেন। কয়েকজন যুবতী বাঁদি শরাবের পাত্র, তাম্বুলের পেটি ও গোলাপ জল ভরা গোলাপ পাশ নিয়ে মজলিসের পরিচর্যা করছিল। সুজার ইঙ্গিতে একটি বাঁদি ফৌজদারের সম্মুখে পানের বাটা ধরল। সম্মানিত ফৌজদার তাল্লিম করে একটি তবক মোড়া পান তুলে নিলেন। শরাবের আরেকটি পাত্র হাতে নিয়ে সুজা বললেন, আমার শরাবের পুঁজি তো প্রায় ফুরিয়ে এলো। ফৌজদার সাহেব, আপনাদের দেশে কি মদ পাওয়া যায় না? ঈষৎ হেসে ফৌজদার বললেন, পাওয়া যায় হজরত, তাড়ি। সুজা প্রশ্ন করলেন, তাড়ি? সে কিরকম জিনিস? ফৌজদার বললেন, আগে মন্দ জিনিস নয়, গ্রীষ্মকালে এদেশের ইতর ভদ্র সকলেই খায়, স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো, কিন্তু বড়ই দুর্গন্ধ। সুজা হেসে বললেন, আন্দাজ হচ্ছে ফৌজদার সাহেব তাড়ি চেখে দেখেছেন, হ্যাঁ? ফৌজদার বললেন, জি জনাব, পুদিনার আরক একটু মিশিয়ে দিলে গন্ধ চাপা পড়ে, তখন মন্দ লাগে না। ক্রমে রাত্রি হল। সুজা কিংখাপের তাকিয়ার উপর এলিয়ে পড়লেন। তার কথা জড়িয়ে আসতে লাগল। বাঁদিরা তাকে ঘিরে ধরল। আলীবর্দী খাঁ বুঝলেন আজ রাত্রে সুজা হারেমে ফিরবেন না। তিনি অন্য পরিষদবর্গকে চোখের ইশারা করলেন। সকলে কুর্নিশ করে বিদায় নিলেন। দরবার কক্ষের পর্দা ঢাকা দ্বারের বাইরে হাসি খোঁজারা নাঙ্গা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। তারা আমিরগণকে এত শীঘ্র বেরিয়ে আসতে দেখে নিঃশব্দে দাঁত বের করে হাসল। তারা পুরাতন ভৃত্য, প্রভুর স্বভাব চরিত্র ভালো করেই জানে। পরদিন আমাদের আখ্যায়িকার একটি স্মরণীয় দিন, যদিও ইতিহাস তা স্মরণ করে রাখেনি। পূর্বাহ্নে সুজা আলীবর্দী খাঁকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে পীর পাহাড় পরিদর্শন করতে বের হলেন। পরিদর্শন কার্যে সুজা সাধারণ বেশবাস পরেই বের হতেন। সঙ্গে রক্ষী থাকত না। কেবল খান ভাই আলীবর্দী খাঁ এই সকল অভিযানে তার নিত্য সঙ্গী ছিলেন। আলীবর্দী খাঁ একজন অতি মিষ্টভাষী চাটুকার ছিলেন। তার চাটু কথার বিশেষ গুণ এই ছিল যে সেটা সহজে চাটু কথা বলে চেনা যেত না। সুজা আখেরে দিল্লির সম্রাট হবেন এই আশায় তিনি সুজার সাথে যোগ দিয়েছিলেন। কিন্তু পরেই যখন সে আশা আর রইল না, তখন তিনি সুজার সৈন্য ভেঙে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। সুজা তাকে ধরে ফেলে, প্রকাশ্যে তার মুণ্ডচ্ছেদ করেছিলেন। কিন্তু সেটা আরও কিছুদিন পরের কথা। দ্বিপ্রহরে পীরপাহাড়ে পৌঁছে সুজা কারজাদি তদারক করলেন।
পীরপাহাড় শহরের পূর্ব দিকে গঙ্গার সন্নিকটে গম্বুজাকৃতি একটি টিলা, স্বভাবতই সুরক্ষিত। তার শীর্ষদেশ সমতল করে তার উপর আর একটি গম্বুজের মতো মহল গড়ে উঠেছে। এটি সুজার আতিশখানা হবে। গোলাবারুদ প্রভৃতি এখানে সঞ্চিত থাকবে। টিলার চূড়া থেকে একটি কূপও খনিত হচ্ছে। গঙ্গার স্রোতের সাথে তার যোগ থাকবে। আত্মরক্ষার বিপুল আয়োজন। শত শত মজুর রাজমিস্ত্রি ছুতার কাজ করছে। পরিদর্শন শেষ করতে অপরাহ্ন হয়ে গেল। সুজা ও আলীবর্দী খাঁ ফিরে চললেন। ভাগ্যক্রমে আজ বালি উড়ছে না। খর রৌদ্রোত্তাপে বাতাস স্তব্ধ হয়ে আছে। অর্ধেক পথ অতিক্রম করে সুজা ঘর্মাক্ত কলেবর হলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। মুখের উপর রৌদ্র পড়ে মুখ রক্তবর্ণ হল। শহরের উপকণ্ঠে যখন পৌঁছালেন তখন তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছে। একটি নিম্ন শ্রেণীর লোক অপর্যাপ্ত তাড়ি সেবন করে মনের আনন্দে পথের এধার থেকে ওধার পরিভ্রমণ করতে করতে চলছিল। সুজা ঘোড়া থামিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই, এখানে কোথায় পানীয় পাওয়া যায় বলতে পারো? পথিক হাস্যবিম্বিত মুখে আঙুল নির্দেশ করে বললেন, ওই যে পূরব সরাই, ওইখানে ঢুকে পড়ুন, দেদার তাড়ি পাবেন। বলে প্রসন্ন একটি হিক্কা তুলে প্রস্থান করল। আলীবর্দী খাঁ ও সুজা দৃষ্টি বিনিময় করলেন। সুজা ঈষৎ হেসে বললেন, আসুন খান ভাই, এদেশের পানীয় একটু চেখে দেখা যাক। পূরব সারাই নেহাত নিম্ন শ্রেণীর পানশালা নয়, তবে গ্রীষ্মকালে এখানে তাড়ি বিক্রয়ের ব্যবস্থা আছে। শতাধিকারী একজন মুসলমান, 2 জন ফৌজি সাওয়ারকে পেয়ে সে সাদরে তাদের অভ্যর্থনা করল। সুজা পুদিনার আরক সুরভিত তাড়ি ফরমাস দিলেন। নূতন মাটির ভাঁড়ে শুভ্রবর্ণ পানীয় আসলো। উভয়ে পান করে তৃষ্ণা নিবারণ করলেন। শুষ্ক কণ্ঠে নূতনতর পানীয় মন্দ লাগলো না। তারপর সারাইওয়ালা যখন 1 রেকাবি ঝাল মটর এনে উপস্থিত হলো তখন সুজা আবার পানীয় ফরমাস করলেন। ঝাল মটর সুজার বড়ই মুখরোচক লাগলো। এরূপ প্রকৃত জনচিত আহার্য পানীয়ের আস্বাদ সুজা পূর্বে কখনো গ্রহণ করেনি। তিনি খুব আমোদ অনুভব করলেন। পানীয়ের দ্বিতীয় পাত্র ঝাল মটর সহযোগে শীঘ্রই নিঃশেষিত হলো। কোমরবন্ধের তরবারি আলগা করে দিয়ে সুজা তৃতীয় কিস্তি পানীয় হুকুম করলেন। আলীবর্দী খাঁর দিকে কটাক্ষপাত করে বললেন, কি খান ভাই, কেমন লাগছে? হ্যাঁ? খান ভাই মাথা নাড়িয়ে মোলায়েম ভৎসনার সুরে বললেন, হাজারা, আপনি গরিবের ফুর্তির দাম বাড়িয়ে দিলেন। 1 ঘড়ি সময় কাটাবার পর সুজা ও আলীবর্দী যখন সরাইখানা থেকে বেরিয়ে আসলেন তখন তাদের মনের বেশ আনন্দঘন অবস্থা। উভয় আবার ঘোড়ার উপর উঠে যাত্রা শুরু করলেন। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই তাদের গতি ভিন্নমুখী হল। আরোহীদ্বয়ের তৃষ্ণা নিবারণ হয়েছিল বটে, কিন্তু ঘোড়া দুটি তৃষ্ণার্তই ছিল। তাই চলতে চলতে পথের অনতি দূরে একটি জলাশয় দেখতে পেয়ে তারা হর্ষধ্বনি করে উঠল এবং মল্লার শাসন উপেক্ষা করে সেই দিকেই চলল। সুজা ঘোড়ার মুখ ফেরানোর চেষ্টা করলেন, কিন্তু ঘোড়া বাগ মানল না। তখন তিনি আর চেষ্টা না করে লাগাম আলগা করে ধরলেন, কিন্তু দিঘির তীরে পৌঁছে আবার তাকে দৃঢ়ভাবে রাশ টানতে হলো। দিঘির পাড় বড় বেশি ঢালু, ঘোড়া নামবার সুবিধা নেই। একটি সংকীর্ণ ঘাট আছে বটে, কিন্তু তার ধাপগুলি এতই সরু এবং উঁচু যে ঘোড়া সে পথে অতি কষ্টে নামতে পারলেও উঠতে পারবে না।
সুজা ও আলীবর্দী খাঁ দ্বিধায় পড়লেন। ঘোড়া দুটি জলের সান্নিধ্যে এসে আরও চঞ্চল হয়ে উঠেছে। তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব। একটি লোক জলের কিনারায় বসে নিবিষ্ট মনে ছিপ দিয়ে মাছ ধরছিল। ঘাটে বা দিঘির আশেপাশে আর কেউ ছিল না। তার পিছনে পাড়ের উপর সুজা ও আলীবর্দী খাঁ উপস্থিত হলে সে একবার ঘাড় ফিরিয়ে দেখে আবার মাছ ধরায় মন দিয়েছিল। ফৌজি সওয়ার সম্বন্ধে তার মনে কোনো কৌতূহলই ছিল না। এদিকে সুজার মনের প্রসন্নতাও আর ছিল না। ঘোড়ার ব্যবহারে তিনি বিরক্ত হয়েছিলেন। পুকুর পাড়ে ঘোড়ার জলপানের কোনো সুবিধাই নেই দেখে তার বিরক্তি ক্রমে ক্রোধে পরিণত হচ্ছিল। তার উপর ওই লোকটা নির্বিকার চিত্তে বসে মাছ ধরছে, তাকে সাহায্য করবার কোনো চেষ্টাই সে করছে না। দিল্লির ভবিষ্যৎ বাদশাহ শাহজাদা আলমের ধৈর্য আর কতক্ষণই বা থাকে। তিনি কর্কশ কণ্ঠে মৎস্য শিকাররত লোকটিকে উদ্দেশ্য করে বললেন, ওই বান্দা, এই পুকুরে ঘোড়াকে জল খাওয়াবার কোনো রাস্তা আছে? মৎস্য শিকারী মোবারক। সম্বোধন শুনে তার রক্ত গরম হয়ে উঠল। কিন্তু এই অশিষ্ট দায়িত্বহীন সিপাহীগুলোর সাথে কলহ করে লাভ নেই। তাতে নিগ্রহ বাড়বে বই কমবে না। বিশেষত মোবারক নিরস্ত্র। সে আর একবার ঘাড় ফিরিয়ে দেখে আবার ফতনার উপর চোখ রাখল। সুজা ক্রোধে জ্বলে উঠলেন। অবহেলায় তিনি অভ্যস্ত নন, তাই তিনি যে ছদ্মবেশে আছেন সে কথা ভুলে গিয়ে চিৎকার করে বললেন, আরে ওই বাজির বাচ্চা, তুই কানে শুনতে পাস না? বদতমিজ, এদিকে আয়, আয়। এরপর আর চুপ করে থাকা যায় না। মোবারক আরক্ত মুখে উঠে দাঁড়ালো। ছিপটা হাতে তুলে পাড় বেয়ে উপরে উঠে আসলো। ঘোড়ার সম্মুখে দাঁড়িয়ে সে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সুজার দিকে চেয়ে রইল। তারপর অর্ধাবরুদ্ধ ক্রোধের স্বরে বলল, বাদির বাচ্চা তুমি, তোমার শরীরে ভদ্র রক্ত থাকলে তুমি ভদ্রভাবে কথা বলতে। আলীবর্দী একেবারে হাঁ হাঁ করে উঠলেন। বেয়াদব যুবক, তুমি জানো তুমি কার সঙ্গে কথা কইছ? উনি সুলতান সুজা। নাম শুনে মোবারকের বুকে মুগুরের ঘা পড়ল। সে বুঝল তার জীবনে এক ভয়ঙ্কর মুহূর্ত উপস্থিত হয়েছে, কিন্তু তবু এখন ভয় পেয়ে পিছিয়ে যেতে সে ঘৃণা বোধ করল। কারণ লাঞ্ছনার গ্লানি তার আরও বেড়ে গেল। নিজ শ্রেণীর লোকের মুখে ইতর ভাষা বরং সহ্য হয়, কিন্তু বড়র মুখে ছোট কথা দ্বিগুণ পীড়াদায়ক। মোবারকের মুখে একটা ব্যঙ্গ বঙ্কিম বিকৃতি ফুটে উঠল। সে বলল, সুলতান সুজা ছোট ভাইয়ের কাছে যুদ্ধে মার খেয়ে এখন নিরস্ত্রের উপর বাহাদুরি দেখাচ্ছেন। সুজার অন্তরে যে গ্লানি প্রচ্ছন্ন ছিল, যার ইঙ্গিত পর্যন্ত করতে ওমরাহেরা সাহস করতেন না, সেটাই যেন শ্লেষে চাবুক হয়ে তার মুখে পড়ল। আর তার দিকবিদিক জ্ঞান রইল না। উন্মত্ত রোষে তরবারি বের করে তিনি মোবারকের দিকে ঘোড়া চালালেন। গোস্তাখ, বদ, আজ তোর শেষ দিন। ইতিমধ্যে ভোজবাজির মতো কোথার থেকে অনেকগুলি লোক এসে জুটেছিল। তারা সমস্বরে হৈ হৈ করে উঠল। কেউ বা মোবারককে পলায়ন করার উপদেশও দিল। মোবারক কিন্তু এক পাও পিছু হটল না। ঘোড়া যখন প্রায় তার বুকের উপর এসে পড়েছে, তখন সে একবার সজোরে ছিপ চালালো। ছিপের আঘাত সপাত করে সুজার গালে লাগলো। সুজাও বেগে তরবারি চালালেন। মোবারকের গলদেশে তরবারির ফলা বসে গেল। সে বানিশপত্তি না করে মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্ত আগে মোবারক যা ভাবছিল, অতি তুচ্ছ কারণে অকস্মাৎ সেটাই ঘটে গেল।
দিন শেষ হয়ে আসছে। খাজা নজর বুখারি তার কারখানা ঘরের সম্মুখে দাঁড়িয়ে দুনিচন্দ বেনিয়ার সাথে হাসি মুখে কথা বলছিলেন। দুনিচন্দের পুত্র আরোগ্য লাভ করেছে, তাই সে মিয়া সাহেবকে কৃতজ্ঞতা জানাতে এসেছে। সহসা রাজপথের উপর অনেকগুলি মানুষের কণ্ঠস্বর শোনা গেল। খাজা নজর চোখ তুলে দেখলেন একদল লোক একটি মৃতদেহ বহন করে আনছে। তাদের পশ্চাতে দুজন সওয়ার। খাজা নজর শঙ্কিত হয়ে ঈশ্বরের নাম স্মরণ করলেন। মৃতদেহ বাহকগণ খাজা নজরের অঙ্গনে প্রবেশ করল। খাজা নজর নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে রইলেন। বাহকেরা মোবারকের রক্তাক্ত মৃতদেহ এনে খাজা নজরের সম্মুখে একটি পাথরের পাটার উপর শুইয়ে দিল। কেউ কোনো কথা বলল না। খাজা নজর নির্নিমেষ চোখে চেয়ে রইলেন। তার রক্তহীন অধর একটু নড়ল। যারা বহন করে এনেছিল তারা নিঃশব্দে অশ্রুমোচন করে সরে গেল। কেবল অশ্বারোহী দুইজন গেল না। সুজার মুখে ক্রোধের অন্ধকার এখনো দূর হয়নি। চোখে জিঘাংসা ধিকি ধিকি জ্বলছিল। তার গালে ছিপের আঘাত চিহ্নটা ক্রমে বেগুনি বর্ণ ধারণ করেছে। তিনি মাঝে মাঝে তাতে হাত বুলাচ্ছেন এবং তার চক্ষু হিংস্রভাবে জ্বলে উঠেছে। সহসা সুজা খাজা নজরকে উদ্দেশ্য করে কঠোর কণ্ঠে বললেন, তুমি কি এর বাপ? খাজা নজর সুজার দিকে শূন্য দৃষ্টি তুললেন, কিন্তু কথা বললেন না। মুবারক তো বন্দি তালা হয়ে মাছ ধরতে গিয়েছিল, তাহলে? উত্তর না পেয়ে আলিবর্দী খাঁ বললেন, ইনি মালিক উন্মুল্ক সুলতান সুজা তোমার ছেলের অমর্যাদা করেছিল, তাই তার এই দশা হয়েছে। খাজা নজর এবারও উত্তর দিলেন না। ভাবহীন নিস্তেজ চক্ষু অশ্বারোহীদের উপর থেকে সরিয়ে মোবারকের উপর ন্যস্ত করলেন। দেখলেন পাথরের পাটা মোবারকের কণ্ঠখরিত রক্তে ভিজে উঠেছে। মুবারক আর বেঁচে নেই, ওরা তাকে মেরে ফেলেছে। সুজা মুখের একটা বিকৃত ভঙ্গি করলেন। এই সামান্য প্রস্তর শিল্পীর পুত্রকে হত্যা করার পর এর অধিক কৈফিয়ত বা দুঃখ প্রকাশের প্রয়োজন নেই। সুজা আলিবর্দীকে ইঙ্গিত করলেন। উভয়ে ঘোড়ার মুখ ফিরিয়ে প্রস্থানোদ্যত হলেন। এই সময় বাড়ির ভিতর থেকে তীব্র আতঙ্কটি আসলো। সঙ্গে সঙ্গে পরিবাণু ছুটে বের হয়ে আসলো। তার কেশ বিস্রস্ত। বোধ করি ভয়ঙ্কর সংবাদ শোনার সময় সে কেশ প্রসাধন করছিল। অঙ্গে ওড়নি নেই, কেবল চলি ও ঘাগরি। সে ছুটে এসে মোবারকের মৃতদেহের পাশে ক্ষণিক দাঁড়ালো। ব্যাকুল বিস্ফারিত নেত্রে মোবারকের মৃত্যুস্থির মুখের পানে চাইল। তারপর ছিন্ন লতার মতো তার বুকের উপর আছড়ে পড়ল। খাজা নজর মোহগ্রস্ত মুখের মতো দাঁড়িয়ে রইলেন। সুজা ঘোড়ার পৃষ্ঠ থেকে ঘাড় ফিরিয়ে এই দৃশ্য দেখলেন। কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরিবাণুর দিকে চেয়ে রইলেন। সামান্য মানুষের গৃহেও এমন স্ত্রীলোক পাওয়া যায়? পানাপুকুরে মরালি বাস করে? সুজার সমসাময়িক ইতিকার লিখেছেন, চামেলির মতো ক্ষুদ্র বস্তু সুজার চোখে পড়ত না। আজ কিন্তু এই শিশির সিক্ত চামেলি ফুলটি তার ভালো করেই চোখে পড়ল। সন্ধ্যার ছায়ালোকে তিনি যখন দুর্গের দিকে ফিরে চললেন, তখনও ওই শোকনিপীড়িতার যৌবনোচ্ছল লাবণ্য তার চিত্তপটে ফুটে রইল। দুর্গের সিংহদ্বারে প্রবেশ করতে সুজা বললেন,
বুড়ো বান্দাটা পাথরের কারিগর মনে হলো। আলীবর্দী বললেন, হ্যাঁ হজরত, আমারও তাই মনে হয়। বলে সুজার পানে অপাঙ্গে চাইলেন। সুজা চক্ষু কুঞ্চিত করে গণ্ডের স্ফীত কৃষ্ণবর্ণ আঘাত চিহ্নটার উপর আঙুল বুলালেন। তার দৃষ্টি ছুরির নখাগ্রের মতো ঝিলিক দিয়ে উঠল। পরদিন সন্ধ্যাকালে খাজা নজরের গৃহে অনৈসর্গিক নীরবতা বিরাজ করছিল। অন্তঃপুরে শব্দমাত্রও নেই, যেন সেখানে মানুষ বাস করে না। পরিবাণু শোকের কোনো এক নৃগুড় গর্ভগৃহে আশ্রয় নিয়েছে। বাহিরের অঙ্গনও শূন্য নিস্তব্ধ। কেবল মোবারকের রক্তচর্চিত প্রস্তরপট্টের দিকে চেয়ে খাজা নজর একাকী বসে আছেন। মোবারকের কফন দফন আজ প্রভাতেই হয়ে গিয়েছে। খাজা নজর ভাবছেন, মোবারক নেই। কাল যে সুস্থ প্রাণপূর্ণ ছিল, আজ সে নেই। বর্ষ কাটবে, যুগ কাটবে, পৃথিবী জীর্ণ হয়ে যাবে, সূর্য ম্লান হবে, চন্দ্র ধুলো হয়ে খসে পড়বে, তবু মোবারক ফিরে আসবে না। এমন নিশ্চিহ্ন হয়ে কোথায় গেল সে? না, একেবারে নিশ্চিহ্ন নয়। এই যে পাথরের উপর তার শেষ মোহরচ্ছেদ রেখে গিয়েছে, শুষ্ক রক্ত। পাথরের রক্তের দাগ কতদিনই বা থাকে? হঠাৎ ঘোড়ার খুরের শব্দে চোখ তুলে খাজা নজর দেখলেন কালকের সেই একজন অশ্বারোহী আসছেন। তিনি ভাবলেন, এ কে? সুলতান সুজা। মোবারক তার সাথে ধৃষ্টতা করেছিল, সে ধৃষ্টতার ঋণ এখনো শেষ হয়নি। তবে তিনি আবার কেন আসলেন? অশ্বারোহী কিন্তু সুজা নয়, আলীবর্দী খাঁ। আলীবর্দী অশ্ব থেকে অবতরণ করে খাজা নজরের পাশে এসে বসলেন এবং এমনভাবে তার সাথে কথাবার্তা আরম্ভ করলেন যেন তিনি খাজা নজরকে নিজের সমকক্ষ মনে করেন। সহানুভূতিতে বিগলিত হয়ে তিনি জানালেন, সুলতান সুজা কালকের ঘটনায় বড়ই মর্মাহত হয়েছেন। অবশ্য তিনি যেভাবে অপমানিত হয়েছিলেন, তাতে অপরাধীকে সবংশে বধ করে তাদের দেহ কুকুর দিয়ে খাওয়ালে অন্যায় হতো না। কিন্তু সুজার হৃদয় বড় কোমল। তিনি অন্যায় করেননি জেনেও কিছুতেই মনে শান্তি পাচ্ছিলেন না। শোকতপ্ত পরিবারের দুঃখমোচন না হওয়া পর্যন্ত তার বুকের দরদও দূর হবে না। সুলতান সুজা খবর পেয়েছেন যে খাজা নজর একজন প্রসিদ্ধ শিল্পী। সুজার ইচ্ছা, সম্রাট হওয়ার পর তিনি নূতন সিংহাসনে বসবেন। তাই তিনি অনুরোধ জানিয়েছেন, খাজা নজর যদি একটি মঙ্গলময় সিংহাসন তৈয়ারের ভার গ্রহণ করেন, তাহলে সুজা নিরতিশয় প্রীত হবেন। পরম পরিমার্জিত ভাষায় এই কথাগুলি বলে আলীবর্দী খাঁ এক মুঠি মোহর খাজা নজরের পাশে রাখলেন। খাজা নজরের মন তিক্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, এনারা কি মানুষ? মোবারকের অভাব এক মুঠি সোনা দিয়ে পূর্ণ করতে চায়। মুখে বললেন, শাহজাদার ইচ্ছা যখন, তার ইচ্ছাই আদেশ তুলল, আমি সিংহাসন তৈরি করে দেব। অতঃপর আর কিছুক্ষণ মিষ্টালাপ করে তখ্ত যত শীঘ্র তৈরি হয় তাতেই ভালো, এই অনুজ্ঞা জানিয়ে আলীবর্দী খাঁ প্রস্থান করলেন। আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে খাজা নজর একাকী বসে রইলেন। কি নিষ্ঠুর এরা! অথচ এরাই শক্তিমান, এরাই সিংহাসনে বসে। ঈশ্বর এদের এত শক্তি দিয়েছেন কেন? মোবারকের রক্তে যাদের হাত রাঙা হয়েছে, আমি তাদের জন্যই মঙ্গলময় সিংহাসন তৈরি করব। মঙ্গলময় সিংহাসন, তখ্ত মোবারক। ভাবতে ভাবতে খাজা নজর রক্তলিপ্ত পাথরের দিকে চাইলেন।
মনে হলো শ্বেতপাথরের উপর গাঢ় রক্তের দাগ যেন প্রয়ান্ধকারে জ্বলছে। খাজা নজরের দুই চক্ষু জ্বলে উঠল, সূক্ষ্ম নাসাপুট ঘন ঘন স্ফুরিত হতে লাগল। তিনি অস্ফুট স্বরে আবৃত্তি করলেন, তখ্ত মুবারক, তখ্ত মুবারক, তখ্ত মুবারক। এই হলো তখ্ত মুবারকের ইতিহাস। কিন্তু আর একটু আছে। শুধুই রক্তমাখা পাথর এবং পিতার অভিশাপ নিয়ে তখ্ত মুবারক জন্মগ্রহণ করেনি, তার উপর আরও গাঢ় পাপের প্রলেপ পড়েছিল। 3 দিন পরে আলীবর্দী খাঁ আবার আসলেন। খাজা নজর অপরাহ্নে কারখানার চালায় নিচে বসে কাজ করছিলেন। সিংহাসন প্রায় তৈরি হয়েছে দেখে আলীবর্দী খুশি হলেন, কিন্তু আজ তিনি অন্য কাজে এসেছিলেন। 2-4টি অবান্তর কথার পর কাজের কথা আরম্ভ করলেন। সুজার মনস্তাপ এখনো নিবৃত্ত হয়নি। বস্তুত মোবারকের বিধবা কবিলার কথা স্মরণ করে তিনি মনে বড়ই কষ্ট পাচ্ছেন। বিধবার মনে সুখ শান্তি ফিরিয়ে আনা তিনি অবশ্য কর্তব্য বলে মনে করেছেন। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রজাকে সুখী করাই রাজার ধর্ম। সুজা সদয় হয়ে ইচ্ছা প্রকাশ করেছেন যে মোবারকের কবিলা তার হারেমে এসে বাস করুক। আরাম ও ঐশ্বর্যের মধ্যে থেকে সে শীঘ্রই শোক ভুলতে পারবে, তাতে খাজা নজরের আনন্দ হওয়া উচিত। এরূপ সম্মান অল্প লোকের ভাগ্যেই ঘটে থাকে ইত্যাদি। খাজা নজরের বুকে বিষের প্রদাহ জ্বলতে লাগলো। রাক্ষস, রাক্ষসেরা মুবারককে নিয়েছে, এখন আমার ঘরের ইজ্জত কেউ নিতে চায়। কিন্তু আমি কি বা করতে পারি? না বললেও ওরা জোর করে নিয়ে যাবে পরীকে। তার চেয়ে যাক, নিয়ে যাক। পরী আমার ঘরে কতদিনই বা থাকবে এইভাবে? সে তো যুবতী, 2 মাস হোক 6 মাস হোক, কেউ না কেউ তাকে নিকা করে সে নিয়েই যাবে। তার চেয়ে যাক, নিয়ে যাক ওরা। মুখে বললেন, আমি দাস অনুদাস, রাজার যা ইচ্ছা তাই হোক। আলীবর্দী অশ্বারোহণে ফিরে গেলেন। সন্ধ্যার পর 3টি ডুলি এসে খাজা নজরের বাড়ি সদরে থামল, সঙ্গে কয়েকজন বারকান্দাজ। 2টি ডুলি থেকে 4 জন বাঁদী নেমে খাজা নজরের অন্দরে প্রবেশ করল। কিছুক্ষণ পর পরিবাণু কাঁদতে কাঁদতে চোখে জল মুছতে মুছতে বাঁদীদের সাথে বাইরে বেরিয়ে এলো এবং ডুলিতে গিয়ে বসল। কানাত ঢাকা 3টি ডুলি বারকান্দাজ পরিবেষ্টিত হয়ে চলে গেল। রাত্রি হল। খাজা নজর কারখানা ঘরে আলো জ্বালিয়ে কাজ করছেন। তার দেহ নুইয়ে পড়েছে। বাটালি দিয়ে সিংহাসনের গায়ে নাম খোদাই করছেন, আর মনে মনে চিন্তার অবশ ক্রিয়া চলছে। মোবারকের বিবাহ কতদিনেরই বা কথা। এই তো সেদিন মুঙ্গের শহরে 1052 সালের 27শে শ্রাবণ তারিখে দাসানুদাস খাজা নজর বোখারি কর্তৃক ঠক ঠক করে বাটালির উপর হাতুড়ির ঘা পড়ছে। খাজা নজরের মন কখনো অতীতের স্মৃতিতে ডুবে যাচ্ছে, আবার কখনো কঠিন নির্মম বর্তমানে ফিরে আসছে। মোবারকের বিবাহর তারিখের সাথে তার মৃত্যুর তারিখ মিশে যাচ্ছে। মধ্যরাত্রি পর্যন্ত খাজা নজর এইভাবে কাজ করে চলেছেন। যেমন করে হোক আজই এই অভিশপ্ত সিংহাসন শেষ করে দিতে হবে। আর সহ্য হয় না, আর শক্তি নেই। সিংহাসন দেখে সুজা প্রীত হলেন। দেখতে খুব সুশ্রী নয়, কিন্তু কি যেন একটা অনৈসর্গিক আকর্ষণ আছে তাতে। সুজা সিংহাসন নিয়ে গিয়ে দরবার কক্ষে বসালেন। সন্ধ্যার সময় সভা বসল। সুজা সিংহাসনের উপর মসলন্দ বিছিয়ে বসলেন। মখমলের তাকিয়া রেখে তাতে উপবেশন করলেন।
সভাসদেরা শহর সে কেরামত করলেন। বাঁদিদের হাতে শরাবের পেয়ালা চলতে লাগলো। হাস্য পরিহাস রসালাপ চলছে, এমন সময় গুরুতর সংবাদ আসলো। পাটনার থেকে জলপথে দূত এসেছে। সে সংবাদ দিল মির্জা মুল্লা 30,000 সৈন্য নিয়ে স্থলপথে আসছেন। শীঘ্রই মুঙ্গের অবরোধ করবেন। শরাবের পাত্র হাতে নিয়ে সুজা দীর্ঘ নীরব হয়ে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, না, আমি রাজমহলে ফিরে যাব। এখানে যুদ্ধ হতে দেব না। সকলে বিস্ময়াহত হয়ে চেয়ে রইলেন। এত আয়োজন, এত পরিশ্রম করে এ দুর্গ অজেয় করে তোলা হয়েছে, সব ছেড়ে পালিয়ে যাবে? সুজা বললেন, আমার মন বলছে বাংলায় ফিরে যেতে। আপনারা বাড়ি যান, আজ রাতটা বিশ্রাম করুন। কাল সকাল থেকে রাজমহল যাত্রার আয়োজন শুরু হবে। সকলে অন্তরে ধিক্কার বহন করে নীরবে প্রস্থান করলেন। যারা সুজার বুলন্দ ইকবালের উপর এখনো আস্থাবান ছিলেন, তারাও বুঝলেন সুজার পুরুষকার মহত্তর পুরুষকারের নিকট পরাস্ত হয়েছে। সুজাও অবসাদগ্রস্ত মনে আবার সিংহাসনে বসলেন। কক্ষে বাঁদির দল ছাড়া আর কেউ ছিল না। তারা কেউ বা তার সম্মুখে পানপাত্র ধরল, কেউ ময়ূরপঙ্খী পাখা দিয়ে ব্যজন করল, কেউ আবার পদমূলে বসে তার পদসেবা করতে লাগলো। সুজা ভাবতে লাগলেন, ঔরঙ্গজেব আর মির্জা মুল্লা, এই দুটো মানুষ তার জীবনের দুগ্রহ। এদের নাম শুনলেই তার মন সংকুচিত হয়, নিজেকে ক্ষুদ্র বলে মনে হয়, শক্তি অবসন্ন হয়। মির্জা মোল্লার 20 মণ হীরা আছে, সে যুদ্ধ করতে আসে কেন? ঔরঙ্গজেব তার ছোট ভাই হয়েও তার মনে ভয়ের সঞ্চার করে কেন? সুজার মনের আত্মগ্লানি ক্রমে জিঘাংসায় পরিণত হতে লাগলো। কাউকেও আঘাত করতে পারলে গ্লানি কতকটা দূর হয়। চিন্তা কুঞ্চিত মুখে বসে তিনি নিজ গণ্ডস্থল আঙুল দিয়ে স্পর্শ করলেন। গণ্ডের আঘাত চিহ্নটা প্রায় মিলিয়ে গিয়েছে, তবুও একটু কালো দাগ এখনো আছে। মোবারকের ছিপের দাগ। বাঁদির বাচ্চা, বজ্জাত কুত্তা, তার প্রতি সুজার আক্রোশ এখনো সম্পূর্ণ নির্বাপিত হয়নি। প্রতিহিংসার আগুনে পূর্ণাহুতি পড়েনি। সুজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কাল যে নতুন বাদীটা এসেছে, ওর কান্না কি থেমেছে? একটি বাঁদি বলল, আগে না হযরত, এখনো কেঁদে চলেছে। নিরানন্দ হাস্যে সুজার দন্তপংক্তি প্রকট হল। তিনি বললেন, তার কান্না আমি থামিয়ে দিচ্ছি। তোরা যা, তাকে এখানে পাঠিয়ে দে। তার কান্না কি করে থামাতে হয় আমি জানি। তখ্ত মুবারকের উপর অঙ্গ এলিয়ে দিয়ে সুজা অর্ধশায়ন হলেন। গালের চিহ্নটার উপর আঙুল বুলাতে বুলাতে নতুন বাঁদি পরিবাণুর প্রতীক্ষা করতে লাগলেন। তার চোখে কুটিল আনন্দ নৃত্য করতে লাগল। পরিবাণু সামান্যা নারী, খাজা নজর বুখারী সাধারণ মানুষ, মোবারক হতভাগ্য স্বল্পায়ু যুবক। তাদের জীবন মৃত্যু, নিগ্রহ নিপীড়ন, হাসি অশ্রুর মূল্য কতটুকু কেউ কি তা মনে রাখে? হে অতীত, তুমি মনে রেখেছ। যাদের কথা সকলে ভুলেছে, তুমি তাদের কিছুই ভোলনি। তোমার ভাণ্ডারে মানুষের সব কথা সঞ্চিত আছে। তাই বুঝি বর্তমানের ললাটে তোমার অভিশাপের ভস্মটিকা দেখতে পাচ্ছি।
এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক কাহিনী তখ্ত মুবারক। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।